এবারে আপনার জন্য একটা প্রেমের গল্প লিখেছেন দীপান্বিতা রায়। তার লেখা গল্পের মধ্য থেকে এবারে আমরা বেছে নিয়েছি প্রেমের গল্প অর্কিডের টব। বৈশালীর চরিত্রে প্রিয়াঙ্কা গুহ, ড্রাইভারের চরিত্রে সুরজিৎ গাঙ্গুলি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল, অমিতেশ মিত্র, অন্যান্য চরিত্রে গল্প পাঠে ও পরিচালনায় সৌভিক সাহা। শুরু হচ্ছে অর্কিডের টব। ফোনটা যখন এলো, অমিতেশ তখন সবে ব্রেকফাস্টের জন্য টেবিলে বসেছে। অমিতেশ মিত্র, বয়স সদ্য ৩০ ছুঁয়েছে। কলকাতার একটি প্রথম শ্রেণীর দৈনিকের বলা যেতেই পারে ১ নম্বর সাংবাদিক। রাজনৈতিক নেতাদের সঙ্গে নিত্য ওঠা বসা, নামজাদা শিল্পপতিদের সঙ্গে রীতিমতো দহরম মহরম। পুলিশের অনেক ওপরতলার অফিসারদেরও ফোন তুলে অনুরোধ করতে পারে অনায়াসেই। প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণীতে প্রথম। কলকাতা বিশ্ববিদ্যালয়েও নামের পাশে এক দাঁড়ি। পাশ করেই কাগজে চাকরিটা পেয়েছিল অমিতেশ। তারপর গত ৮ বছর ধরে তরতর করে ওপরে উঠেছে। বাবা মারা যান এমএ পড়ার সময়। দিদির বিয়ে হয়ে গেছে তার আগেই। বাড়িতে মা আর অমিতেশ। বিয়ে হয়নি এখনো। আসলে অমিতেশ এখনো তার স্ত্রী হওয়ার উপযুক্ত কোনো কন্যের সন্ধানই পায়নি। পাওয়া একটু কঠিন। মোটামুটি স্কুল জীবনের শেষ দিক থেকেই মেয়েদের অতিমাত্রায় মনোযোগ পেতে সে অভ্যস্ত। দেখতে চমৎকার, মাজা রং, রীতিমতো লম্বা, সুন্দর চেহারা, প্রাণবন্ত হাসি, তার উপরে আবার অমন ঝকঝকে বুদ্ধিমান। ওরকম দুর্দান্ত রেজাল্ট। কলেজ ইউনিভার্সিটিতে অমিতেশের অজস্র বান্ধবী ছিল। তাদের কারোরই অমিতেশের উপর আগ্রহও কম ছিল না। কিন্তু অমিতেশের কাউকেই তেমন বিশেষ কিছু বলে মনে হয়নি। তার কল্পনায় আছে কোনো এক স্বপ্ন লোকের রাজকন্যা। সে শুধু চোখ ঝলসানো সুন্দরী হবে না, তার গুণেও সবাইকে মুগ্ধ হতে হবে। এই অসম্ভব কল্পনা নিয়ে তার মা, দিদি, বিশেষ করে জামাইবাবু তাকে প্রায়ই খেপায়। তবে অমিতেশ তাতে কিছু মনে করে না, কারণ সে নিশ্চিত জানে এটা তার প্রাপ্য। সকাল 11টা নাগাদ অফিসে পৌঁছতে হয় অমিতেশকে। বাড়ি থেকে বেরোয় 10টায়। স্নান টান সেরে জলখাবার খেতে খেতে খবরের কাগজে পাতা উল্টোচ্ছে, এমন সময় ফোনটা এলো। অচেনা নম্বর। ফোন ধরতেই একটি মেয়ের গলা। বৈশালী সেন, সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছে। তার একটা রিসার্চ পেপারের জন্য একজন সাংবাদিকের ইন্টারভিউ দরকার। অমিতেশের মনে পড়ল, হ্যাঁ, এর আগেও মেয়েটি বার দুয়েক ফোন করেছিল বটে। ব্যস্ততার অজুহাতে এড়িয়ে গেছে সে। ব্যাপারটা একটু অভদ্রতা হয়ে যাচ্ছে বুঝে তাই এবার রাজি হয়ে গেল। ঠিক হলো বুধবার বিকেল 5টা নাগাদ শরৎ-বোস রোডের একটি নির্দিষ্ট কফি শপে দুজনে বসবে। বৈশালী ওইখানেই তার ইন্টারভিউটা নিয়ে নেবে। স্থান কাল সব ঠিক হয়ে যাওয়ার পর হঠাৎ বৈশালী বলল, কিন্তু আমি তো আপনাকে চিনি না, বুঝবো কি করে? ইন্টারভিউ করতে আসছে অথচ তাকে চেনে না। কথাটা শুনেই মাথাটা গরম হয়ে গেল অমিতেশের। ঠান্ডা গলায় বলল, ফেসবুকে আমার অ্যাকাউন্ট দেখে নেবেন, অনেক ছবি পোস্ট করা আছে। আমি ফেসবুক করি না। ঠিক আছে, ফোন তো থাকবেই। আমি চশমা পরি আর উঁচু খোপা বাঁধি। আশা করি চিনতে আপনার অসুবিধা হবে না। থ্যাংক ইউ। মেয়েটা ফোন কেটে দেওয়ার পর এমন একজন মহিলাকে শুধুমাত্র ভদ্রতার খাতিরে ইন্টারভিউ দিতে রাজি হওয়ার জন্য নিজের উপরে রাগ হতে লাগলো অমিতেশের। একবার মনে হলো মঙ্গলবার রাত্রিবেলা SMS করে অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দেয়। কিন্তু শেষ পর্যন্ত কিছুই হলো না। বুধবার 3টে নাগাদ হাজরায় একটা কাজ ছিল অমিতেশের। সেটা সেরে
মিনিট 10 আগেই পৌঁছে গেল কফি শপে। ঘড়িতে যখন ঠিক 5:05 তখন অমিতেশ দেখতে পেল একটি মেয়ে বাইরের সিঁড়িটা দিয়ে উঠে আসছে। পরনে একটা জয়পুরি প্রিন্টের পোড়া লাল রঙের লং স্কার্ট, সঙ্গে কালো ছোট হাতা টপ, চোখে ব্রাউন ফ্রেমের চশমা, মাথার চুলগুলো একটা উঁচু খোঁপায় বেঁধে তাতে একটা বড় রূপোর কাঁটা গোঁজা। বৈশালী এদিক ওদিক তাকিয়ে মোবাইলে বোতাম টেপার উদ্যোগ করছে দেখে অমিতেশ নিজেই উঠে দাঁড়িয়ে হাত নেড়ে তাকে ডাকল। বৈশালীর গবেষণার বিষয়টা বেশ ইন্টারেস্টিং। সাধারণ মানুষের রাজনৈতিক সিদ্ধান্তে গণমাধ্যমের প্রভাব। কথাবার্তা একটু এগোতেই অমিতেশ বুঝতে পারছিল মেয়েটি যথেষ্ট বুদ্ধিমতী। প্রতিটি প্রশ্নই করছে রীতিমতো চিন্তা ভাবনা করে। অমিতেশ নিজেও ভালো ছাত্র, তাই ব্যাপারটা তার কাছে বেশ চ্যালেঞ্জিং মনে হচ্ছিল। সেও উত্তর দিচ্ছিল গুছিয়ে। নিজের মোবাইলে ইন্টারভিউটা রেকর্ড করছিল বৈশালী। মাঝে মাঝে ডায়েরিতেও নোট নিচ্ছিল। কথাবার্তার মাঝখানে একটা ফোন এলো। হ্যাঁ বল। রবিবার সন্ধেবেলা? হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ পৌঁছে যাবো একাডেমিতে। এক পক্ষের কথা শুনে অমিতেশ বুঝল রবিবার সন্ধ্যায় একাডেমিতে যাওয়ার কথা হচ্ছে। সম্ভবত কোনো নাটক দেখার প্রোগ্রাম। ইন্টারভিউ চলল প্রায় ঘন্টা 1.5। এর মধ্যে 2 কাপ কফি নেওয়া হয়েছে। দাম বৈশালী দিয়েছে। অমিতেশ কিছু করতে পারেনি, কারণ বৈশালী স্পষ্টই জানিয়ে দিয়েছে যে তার প্রয়োজনেই অমিতেশ এখানে এসেছে, তাই কফি শপের বিল সেই মেটাবে। কথাবার্তা যখন শেষ হলো তখন ঘড়িতে প্রায় 6:45। নিজের গাড়ি নিয়ে এসেছিল অমিতেশ। চমৎকার একখানা সেডান গাড়ি, সঙ্গে ড্রাইভার। কফি শপ থেকে বেরিয়ে স্বাভাবিক ভদ্রতাতেই বৈশালীকে জিজ্ঞেস করল, আপনি কোন দিকে যাবেন? সল্ট লেক। ও, তাহলে তো কোনো অসুবিধে নেই। আমার অফিস তো উল্টোডাঙায়। আমি এখন অফিস ফিরব। চলুন আপনাকে লিফট দিয়ে দিচ্ছি। কথাটা বলতে বলতে গাড়ির দরজাটা খুলে ফেলেছিল অমিতেশ, কিন্তু তাকে স্তম্ভিত করে দিয়ে বৈশালী বলল, না না ঠিক আছে, থ্যাংক ইউ, আমি বাসে চলে যাব। আচ্ছা আসি তাহলে, নমস্কার। বুকের কাছে হাত দুটো একবার জড়ো করে মিষ্টি হেসে হাঁটা দিল বৈশালী। একবার পিছন ফিরে তাকালো পর্যন্ত না। অমিতেশ মিত্র গাড়িতে লিফট দিতে চাইছে, অথচ কোনো মেয়ে সেটা রিফিউজ করছে। এমন ঘটনা অমিতেশের জীবনে কখনো ঘটেনি। সবটাই তার কেমন অবিশ্বাস্য ঠেকছিল, সন্দেহজনক। নিশ্চয়ই অন্য কোথাও যাবে, নয়তো অন্য কেউ অপেক্ষা করে আছে। মনে মনে কথাগুলো বিড়বিড় করে ব্যাপারটা বেশ অদ্ভুত হচ্ছে বুঝেও গাড়ি নিয়ে বাস স্ট্যান্ডের দিকে এগোলো অমিতেশ। একটু দূর থেকেই দেখা গেল স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে বৈশালী, একা। মিনিট 5-7 পরে সল্টলেক যাওয়ার একটা বাস এসে দাঁড়াতেই উঠে পড়ল তাতে। বৈশালী উঠতেই হুশ করে ছেড়ে দিল। রবিবার, অফিস ছুটি। একটু দেরিতে উঠে চায়ের কাপ নিয়ে রাজনীতি আর সম্পাদকীয়টাই খুঁটিয়ে পড়া অমিতেশের অভ্যাস। কিন্তু সেদিন খবরের কাগজের পাতা উল্টাতে উল্টাতে অন্যমনস্কভাবেই চোখ চলে গেল নাটকের পাতায়। সন্ধ্যে 6:30 একাডেমিতে কলকাতার বেশ নামকরা একটা দলের শো। পাশে খুদি খুদি অক্ষরে লেখা, হাউসফুল। নাটক সিনেমায় কখনোই খুব একটা আগ্রহী নয় অমিতেশ, খোঁজ খবরও তেমন একটা রাখে না। কিন্তু কি ভেবে কাগজটা নামিয়ে রেখে ফোন করলো তাদের অফিসের কালচারাল রিপোর্টার সন্দীপনকে। অমিতেশের কথা শুনে সে তো অবাক। কি ব্যাপার গুরু, তুমি নাটক দেখতে যাবে? আমি তো ভাবতাম তোমার এসবে কোনো ইন্টারেস্ট নেই। আচ্ছা ঠিক করে বলো, তুমি যদি নিজে যাও তাহলে যেমন করে হোক একটা টিকিট জোগাড় করে নেওয়া যাবে। হাউসফুল চলছে তো একটু ঝামেলা আছে আর কি। ঠিক করে বলো, ঠিক করে বলো তো।
আরে হ্যাঁ হ্যাঁ আমি যাব, দেখ যদি একটা টিকিট পাওয়া যায়। অমিতেশ যখন একাডেমিতে পৌঁছল ঘড়িতে তখন সবে 6:05। গেটের সামনেটায় পায়চারি করতে করতে ভাঁড়ের চা খেলো 1 কাপ। সারাক্ষণই একটা অন্যমনস্কতার ভাব, কিন্তু সতর্ক চোখ উঁকি দিচ্ছে আনাচে কানাচে। অপেক্ষার ফল মিলল একটু পরেই। 4-5 জন ছেলেমেয়ের একটা দলে বৈশালীকে আসতে দেখা গেল নন্দনের দিক থেকে। আজ পরে আছে একটা ঝলমলে হলুদ রঙের সালওয়ার কামিজ, মাথায় একই রকমের উঁচু করে খোঁপা, তবে আজকে তাতে একটা কাঠের কাঁটা গোঁজা। বৈশালীকে তার দেখা দেওয়া উচিত কি উচিত নয় ভাবতে ভাবতেই অমিতেশ বুঝতে পারল বৈশালী তাকে দেখে ফেলেছে। তবে চোখ আর ঠোঁটের কোণে এক চিলতে পরিচিতির হাসি ছাড়া আর কিছুই প্রাপ্তি হল না। বৈশালী বন্ধুদের সঙ্গে ঢুকে গেল গেটের ভেতর। মুখে একটা তিতকুটে ভাব নিয়ে একাডেমির সামনের শিরিষ গাছটায় কাকের আনাগোনা দেখছে অমিতেশ। এমন সময় পাশ থেকে কে যেন বলে উঠল, এক্সট্রা টিকিট হবে নাকি দাদা? অল্প বয়সী ছোকরা, গালে দাড়ি। চট করে তার হাতে টিকিটটা গুঁজে দিয়ে হন হন করে গাড়ির দিকে হাঁটা দিল অমিতেশ। বাড়ি ফেরার পথে মোবাইল খুলে ইন্টারনেটে নাটকের রিভিউটা পড়তে হলো। সন্দীপন কিছু জিজ্ঞেস করলে জবাব তো দিতে হবে। সপ্তাহ 3 কেটে গেছে। বৈশালী কোনো ফোন করেনি, করার প্রশ্ন অবশ্য নেই। তবু প্রতিদিনই বৈশালীর ফোনের জন্য অপেক্ষা করতে করতে শেষে বিরক্ত হয়ে অমিতেশ ঠিক করল সে নিজেই ফোন করবে। না মানে তারও তো একটা কর্তব্য আছে, ইন্টারভিউটা ঠিক মতন হলো কিনা, গবেষণার জন্য আরো কিছু জুৎসই তথ্য দেওয়া যায় কিনা, এসবও খুব জরুরি কথা বলে মনে হলো তার। নাম্বারটা সেভ করাই ছিল। ফোন করতে বৈশালী জানালো, ইন্টারভিউ একদম ঠিকঠাক আছে, কোনো সমস্যাই হয়নি। না মানে আমি এ বিষয়ে আর কিছু তথ্য জোগাড় করেছি আর কি, আপনি চাইলে আমার থেকে সেগুলো কালেক্ট করে নিতে পারেন। ওকে, আমি তাহলে কাল আপনার অফিস থেকে কালেক্ট করে নেব। রিসেপশনিস্ট যখন ইন্টারকমে অমিতেশকে জানালো, স্যার বৈশালী সেন এসেছেন আপনার সঙ্গে দেখা করতে। অমিতেশ বেশ বুঝতে পারল তার হৃৎপিণ্ডের গতি বেশ অনিয়মিত হচ্ছে। মুখের ভেতরটা শুকনো শুকনো ঠেকছে, জামার রংটা ভয়ানক ক্যাটক্যাটে বলে মনে হচ্ছে, মাথার পেছনের চুলগুলো কেমন যেন শিঙের মতো উঁচিয়ে রয়েছে। জিন্স টি শার্টের সঙ্গে আজ একটা লম্বা বেনি। এর বেশি কিছু আর সাহস করে দেখতে পারল না অমিতেশ। বেশ কিছু কাগজের ক্লিপিংস আর অন্যান্য ডকুমেন্টস সুন্দর করে একটা ফাইলে গুছিয়ে রেখেছিল। টেবিলের উল্টো দিকে বসে সেগুলো ভালো করে চোখ বুলিয়ে নিল বৈশালী। 2-1টা বাদ দিল, তারপর মিষ্টি হেসে একটাও বাড়তি কথা না বলে থ্যাংক ইউ অমিতেশকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। প্রেসিডেন্সির তুখোড় ছেলে অমিতেশের মনে হলো তার ঠোঁট দুটো কেউ যেন সেলোটেপ দিয়ে আটকে দিয়েছে। একটা কথাও বেরোল না, আলোচনার কোনো প্রসঙ্গই মাথায় এলো না। শুধু বৈশালীর ছায়াটা কাঁচের দরজার উপাসে অদৃশ্য হয়ে যাওয়ার পর মনে হলো এই বৈশাখের দুপুরেও চারপাশটা কেমন যেন অন্ধকার, কেমন যেন ছায়া ছায়া হয়ে আসছে। আর নতুন কোনো অজুহাত ভেবে পাওয়া যায়নি। ফলে রোজ একবার করে ফোন নম্বরটা দেখলেও ডায়াল আর করা হয়নি। সাংবাদিকতার চ্যানেল কাজে লাগিয়ে রিসার্চ স্কলার বৈশালী সেনের সম্বন্ধে অনেক তথ্যই হয়তো বার করা যায়, কিন্তু তাতেই বা লাভ কি? রোজ রাতে তাই অমিতেশের মনের মধ্যে লড়াই চলে। আরে বাবা, অত উতলা হওয়ার কি আছে? হ্যাঁ, ডানা কাটা পুরি তো আর নয়, রংটাও ঠিক ফর্সা বলা চলে না, বড় জোর গমের মতো। চোখ দুটো দেখেছ? পাপড়িগুলো এমন যে গালের উপর ছায়া পড়ে। আরে
অমন অনেকেরই থাকে, চোখ বড় বলা যাবে না। আর গজদাঁতটা বাঁদিকের পাটের ঠিক ওপরে, ওদিকের গালে আবার টুলও পড়ে, থুতনিটা চ্যাপটা মতন। তর্ক চলতেই থাকে। রাত কেটে ভোর হয়ে আসে, নতুন দিন শুরু হয়। নানা অসম্ভব কল্পনা করলেও যোগাযোগের কোনো সূত্র খুঁজে না পেয়ে ক্রমশ হতাশ হয়ে পড়তে থাকে অমিতেশ। কেটে যায় গোটা একটা মাস। কয়েকদিন অসহ্য গুমোট গরমের পর একদিন সন্ধ্যের পর ঝড় উঠে বৃষ্টি নামে। রাতে শুতে যাওয়ার সময় ভেজা মাটির সোঁদা গন্ধ নাক ভরে নিতে নিতে মন মরা অমিতেশের চোখে পড়ে মোবাইলের মেসেজ বক্সে একটা না খোলা হলুদ খাম। খুলতেই হৃৎপিণ্ড ধাক্কা দেয় গলায়। বৈশালীর SMS। পেপারটা লেখা হয়ে গেছে, আপনার একবার দেখলে ভালো হয়। আমি অফিসে গিয়ে আপনাকে দিয়ে আসতে পারি, তবে যদি আপনার সময় না হয় তাহলে মেল করেও দিতে পারি। সেক্ষেত্রে আপনার ইমেল আইডিটা SMS করে দেবেন প্লিজ। মোবাইলটা হাতে নিয়ে কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে থাকে অমিতেশ। তারপর তড়িঘড়ি লিখে জানায়, আমার সময়ের সমস্যা নেই, লেখাটা নিয়ে সামনে আলোচনা করাই ভালো। আরও দু একটা SMS চালাচালি করে অবশেষে ঠিক হয় পরদিন সকাল 11টা নাগাদ অমিতেশের অফিসে আসবে বৈশালী। ইচ্ছে ছিল বেশ খানিকটা আগে পৌঁছানোর, তাহলে নিজের প্রস্তুতির জন্য কিছুটা সময় পাওয়া যেত, কিন্তু রাস্তাঘাটের জন্য তো আর সে হওয়ার নয়। জ্যাম জট কাটিয়ে অমিতেশের গাড়ি যখন অফিসের গেটে পৌঁছল, তখন বৈশালীও গেটের মুখে। হাতের ইশারায় তাকে দাঁড়াতে বলে গাড়ি থেকে নামে অমিতেশ। ড্রাইভারকে বলে দেয়, আজকে এখানে সামনেই পার্ক করো, ঠিক আছে? আমাকে একটু পরে বেরোতে হবে। তারপর বৈশালীকে সঙ্গে নিয়েই অফিসে ঢোকে। আজ একটা শাড়ি পরেছে বৈশালী, ঘাড়ের কাছে খোঁপা, কাঁধে একটা বড়সড় শান্তিনিকেতনে ঝোলা। লিফটের ভিতর পাশাপাশি দাঁড়িয়ে তার শরীরে সুগন্ধ নাকে আসে অমিতেশের। মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। নিজের অফিস ঘরে মুখোমুখি বসে বেয়ারাকে চা আনতে বলে বৈশালীর কাছ থেকে পেপারটা নেয় অমিতেশ। দেখতে থাকে উল্টে পাল্টে। কোন রকমে যদি বৈশালীর সঙ্গে একবার দেখা হয় তাহলে কি কি বলবে তার একটা লম্বা লিস্টই মনে মনে তৈরি করে রেখেছিল, কিন্তু তার সবগুলোই যেন স্মৃতির খাঁচা থেকে কেমন ফুরুত হয়ে গেছে। মরিয়া হয়ে অমিতেশ শেষ পর্যন্ত বলে ফেলে, মানে এতটা লেখা এক্ষুনি পড়ে ফেলা যাবে না, আমি এটা বাড়ি নিয়ে যাই, বরং দুদিন পরে না হয় আমরা আরেকবার দেখা করে আলোচনা করে নেব। একটু মুশকিল হবে। আসলে আমি একটা স্কলারশিপ পেয়েছি লন্ডনে 6 মাসের জন্য। পরশুদিন আমার ফ্লাইট। আমি বরং আমার মেল আইডিটা লিখে দিচ্ছি, আপনার যেরকম মনে হবে মেল করে দেবেন, কোনো কারেকশন থাকলেও বলে দেবেন। মুখ দিয়ে কথা বেরোয় না অমিতেশের। মনে হয় শরীরের সব শক্তি যেন নিঃশেষ হয়ে গেছে। পেপারটা নিচের দিকে টেনে নিয়ে মেল আইডি লিখে দেয় বৈশালী। ধন্যবাদ জানিয়ে নমস্কার করে। থ্যাংক ইউ। উত্তরে কলের পুতুলের মতন মাথা নাড়ে অমিতেশ। বৈশালী ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর বেয়ারাকে ডেকে বলে, আমার শরীরটা আজকে ভালো লাগছে না, দেখো আজকে যেন কেউ ডিস্টার্ব না করে। সন্ধ্যের পর অফিস থেকে বেরোয় অমিতেশ। সারাটা দিন কেটেছে কেমন একটা ঘোরের মধ্যে। মাথাটা যেন ঠিকমতো কাজ করছে না। আগের দিন বৃষ্টি হয়েছে, তাই গরম তেমন নেই। গেটের সামনে সকালে যেখানে বলেছিল সেখানেই গাড়িটা পার্ক করা রয়েছে। কাঁচ নামিয়ে ড্রাইভার ঘুমোচ্ছে। ডেকে তুলে গাড়ির ভেতরে ঢুকতে গিয়ে দেখে সিটের ওপর
কি যেন একটা রাখা। এটা আবার কি? বিরক্ত হয়ে জিজ্ঞেস করে অমিতেশ। এটা তো ওই দিদি দিয়ে গেলেন। কোন দিদি? ওই যে সকালে আপনার সাথে অফিসে ঢুকলো। চমকে উঠে জিনিসটা হাতে তুলে নেয় অমিতেশ। একটা ছোট্ট টব, তাতে একটা অচেনা গাছ, গায়ে একটা রেশমি সুতোয় বাঁধা চিরকুট ঝুলছে। হ্যালোজেনের আলোয় অমিতেশ দেখে তাতে লেখা আছে, রোজ জল দিলে ঠিক 6 মাস বাদে এই অর্কিডে ফুল ফুটবে। শুনলেন দীপান্বিতা রায়ের গল্প অর্কিডের টব। এমন আরো অনেক গল্পের জন্য সঙ্গে থাকুন ক্লিক অ্যাপের।